আজকে ক্লাসটা পরিচালনা করবেন উনি হচ্ছেন এ কে এম আহসান ফরিদ রুম্মান ভাই। উনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ টেকক্রাফট। মূলত উনি রোবোটিক্স নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চের কাজ করেন, পেশায় একজন শিক্ষক, বাট পাশাপাশি উনি রোবোটিক্স নিয়ে বা এআই রিলেটেড বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে উনি প্রচুর রিসার্চ এবং কাজ করছেন। তো আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো আমাদের ক্লাস, পাশাপাশি উনি বিভিন্নভাবে বলার চেষ্টা করবেন, তোমাদের সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন রোবোটিক্স এর জায়গাটাতে, এবং আমার বিশ্বাস যে তোমরা সবাই এনজয় করবে। ওকে, মেয়ে এসে জয়েন করতে হাদি আছো ভাইয়া? জি ভাই, আসসালামু আলাইকুম, আমি যুক্ত আছি। আর আর কেউ আছেন আমাদের সেন্ট্রাল টিমের বা ইন্টার্ন থেকে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, রোমান ভাই, ওভার টু ইউ, প্লিজ ক্যারি অন নাও। সেশন ইজ ইউজ। জি, থ্যাংক ইউ। ওকে, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনারা সবাই আইসিটি বা কম্পিউটার সায়েন্স বা সিসি ব্যাকগ্রাউন্ড কন্টিনিউ করছেন বা শেষ করেছেন বা শুরু করেছেন, তাই তো? জি জি কেমন লাগছে বলেন? আপনাদের সাথে গল্প করি, এত ক্লাস নিয়ে কি হবে, একটু গল্প করা যাক, বলেন। আচ্ছা, ঠিক আছে। নাকি সিনেমা কেঁদে বাঁচি অবস্থা, যে আগে না থেকে না, মনে এমন হচ্ছিল না। সিএসসি পড়বো, এখন এসে মনে হচ্ছে যে কি যে ভুল করলাম, নাকি? না না, এমন মনে হচ্ছে না। জি স্যার। শুনেন, এনজয় করতে হবে, এনজয় করতে হবে। জি অবশ্যই, ঠিক আছে, ভালো লাগছে। পড়াশোনা করে কি হবে বলেন? এনজয় করেন, এনজয় করেন, ঠিক আছে। বইয়ের কানে কপালে দুটো থাপড় মেরে দেন, বই ঠিক হয়ে যাবে। স্যারেরা যে কেন এত পড়ায়, ঠিক আছে, সেটা আমরা জানতে হয়। এনজয় করবো। হ্যাঁ হ্যাঁ, আমরা ভেবেছিলাম হয়তো সিএসসি নিয়ে আমরা এনজয় করবো, আমাদের কাছে সিএসসি ভেরি আমাদেরকে গুড, নিয়ে ভেরি এনজয় গুড। করবো। আচ্ছা আচ্ছা, আপনারা যখন সিএসসি পড়ছেন এটা আসলে গোল্ডেন এজ। আমাদের সময় তো আসলে আমরা এত ফ্যাসিলিটি পাইনি। আহ, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2004-এ। হ্যাঁ, তখন আমার মনে আছে, আমি কম্পিউটার ইউজ করতাম 128 মেগাবাইট র্যাম আর হচ্ছে পেন্টিয়াম 3 চিন্তা করা যায়, 128 মেগাবাইট র্যামের পিসি, উইন্ডোজ 98 95। আপনারা এখন সেখানে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের যুগে বসবাস করছেন, কতটা ভয়ঙ্কর। আসলে এত কিছু চেঞ্জ হয়ে গেছে, আসলে এই চেঞ্জেসটা নিয়েই আসলে আমাদের এই আলোচনাটুকু। আমি চেষ্টা করব আপনাদের মধ্যে পজিটিভ মাইন্ডটা ধরে রাখতে, বেসিক কিছু ধারণা দিতে, ঠিক আছে, যেটা আপনাদেরকে অনেকখানি হেল্প করবে। তো তার আগে আমি বলতে চাই, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার ছবি সহ? জি, আমরা আপনার দেখতে স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আসলে এত হাসি খুশি মানুষ না, দেখছেন আমার সব দাঁত সাদা হয়ে গেছে, দাঁত সাদা হয়ে গেছে, বুঝছেন? এআই আমারে চাপ দিয়ে হাসি বের করে দিয়েছে। আমি আজকে ঘড়ি মানে 7টার সময় উঠে এআই একটা কাজ করতেছিলাম। ওকে, আর সবচেয়ে বেশি আবার 2-3 দিন ধরে ঘুম হারাম করছে ডিপসিক। আপনারা শুনছেন মনে হয় ডিপসিক? এটা তো পুরো আমেরিকারই। জি, নতুন আইটি ডিপসিক্স এর efficiency এত বেশি। আমাদের তো আসলে কেরিয়ার লেভেলে পড়ন্ত বেলা, কেরিয়ার এখন গঠন করার কোনো কিছু নেই, মাস্টারি করে অভ্যস্ত, এখন স্টুডেন্টদের যত চাপাই দেওয়া যায় আর কি। তো আমরা চাই না আপনারা ভুল করেন, সেই উপলক্ষে আজকে সেশন আইসিটি অলিম্পিয়াডকে প্রথমে ধন্যবাদ জানাই, এরকম একটা গুরুত্বপূর্ণ সেশন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ দেয়া। ওকে, চেষ্টা করি, দেখা যায় কি হয়। আমি আসলে গল্প করব, আপনাদেরকে কোনো কিছু লেকচার দেবো না। আপনারা আমার সাথে পার্টিসিপেট করবেন, গল্প গুজব কিছু জানা হয়ে গেছে, ঠিক কি? ইয়েস স্যার। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। রোবট কি? রোবট বললো স্বয়ংক্রিয়। স্বয়ং মানে নিজে। স্যার, আপনার ভয়েসটা মাঝে মাঝে একটু বেঁধে যাচ্ছে, হ্যাঁ, নেটওয়ার্ক আমার ইস্যুস আছে মনে হয়। আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করছি লাউডলি কথা বলার জন্য, একটু কষ্ট করে যদি শোনা যায় আর কি। আমি বুঝতে পারছি, মানে আমার মনে হয় ব্যাটারিতে প্রবলেম, জি, মাঝে মাঝে কথা বেঁধে যাচ্ছে, আসতেছে না। কেটে যাচ্ছে, তাই না?
ওকে, জি জি রোবট হচ্ছে স্বয়ংক্রিয় মেশিন। মেশিন এত খারাপ, যা নির্দিষ্ট কাজ করে। মেশিন নাকি কাজ করে, চিন্তা করেন তো, মেশিনের হাত পা আছে, মেশিন কাজ করবে? তাহলে মেশিন যখন কাজ করছে তখন তাকে বলা হচ্ছে রোবট। আর মেশিন না কাজ করলে তখন কি আমরা তাকে বলি কম্পিউটার? চিন্তা করেন তো কত বড় একটা ডিফারেন্স। মেশিন তো কাজই করছে, মেশিন আমাকে ছবি ডাউনলোড করছে, আমাকে ব্রাউজ করে দিচ্ছে, তাহলে মেশিন কাজ করছে। মেশিন কাজ করছে কিভাবে? মেশিন কাজ করছে এই সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে, যেটাকে আপনারা প্রোগ্রামিং শিখছেন। তা আমরা এই বাংলাদেশের যেটা সমস্যা হচ্ছে, আমার প্রোগ্রামিংটা এত বেশি উইক। ঠিক আছে, উইক কেন জানেন? আমরা আসলে উইক ভাবে চিন্তা করি। আমরা প্রোগ্রামিংটাকে সহজ করে চিন্তা করতে পারছি না। প্রোগ্রামিং মনে হচ্ছে যে সবকিছু জটিল। কেন জটিল জানেন? আমরা চিন্তা করতে পারি না। কি বলেন স্যার, আমরা চিন্তা করতে পারি না? কত কিছু চিন্তা করি, কালকে আইফোন কিনবো, পরশুদিন তো সিঙ্গাপুরে যাব, ঠিক আছে, আজকে তো মুভি একটা দেখেই ফেললাম। আমরা চিন্তা করতে পারি না মানে? হ্যাঁ, আমরা চিন্তা করতে পারি, বাট চিন্তাধারা একটা ধারা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা কি জটিল করে চিন্তা ভাবনা করি কিনা? এখন স্যার আপনি জটিল করে চিন্তা ভাবনা করতে বলছেন, আমাদের তো এক পাশে বলতেছেন রোবোটিক্স, আর এক পাশে এআই, দুজনেই তো আমাদের মাথা টাথা খারাপ করে যাচ্ছে। আজকে এটা করি তো কালকে ওটা আসে, কালকে এটা করি তো আজকে এটা আসে। এটাই বলা হচ্ছে যে এআই এবং রোবোটিক্স আপনার আইটি ইন্ডাস্ট্রি পুরোটাই চেঞ্জ করে দিচ্ছে। ওকে, প্রযুক্তির যে দুটা শাখা, এরা যে কি যে করতেছে এটা বলা মুশকিল। আপনারা সোশ্যাল নেটওয়ার্ক মুভিটা কে দেখেছেন, কেউ বলতে পারবেন? সোশ্যাল নেটওয়ার্ক কেউ দেখেছেন? না স্যার, দেখা হয়নি। আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু সোশ্যাল নেটওয়ার্ক মার্ক জাকারবার্গের, ওকে, উনি কিভাবে আসলে ফেসবুকটা প্রতিষ্ঠা করে ফেললেন। ছবিটা আসলে মার্ক জাকারবার্গের কাহিনী নিয়ে, যে ওখানে অনেক কিছু লার্নিং আছে। ঠিক আছে, এই লার্নিংটা যদি আপনি বুঝতে পারেন, আপনার মধ্যে অনেক পজিটিভ মাইন্ড গ্রো করবে। একটু অনুরোধ করবো, মুভিটা একটু দেখে নিন, সোশ্যাল নেটওয়ার্ক, খুব ভালো একটা মুভি। ঠিক আছে, 2010 সালে পাবলিশ ছিল স্যার। হ্যাঁ কি বললেন? 2010 পাবলিশ হয়েছিল মুভিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি কয়েকবার দেখেছি, চিন্তা করেন, এই বয়সে কয়েকবার দেখেছি। প্রতিবার দেখে আর নতুন করে ভাবি, নতুন নতুন এন্টারপ্রেনারশিপ ধারণা চলে আসে। ঠিক আছে, রোবট কি? রোবট দাস, আমরা জানি। দাস মানে, এই বেটা তুমি এবার পানি আনো, এই তুমি ফ্যানটা বন্ধ করো তো, এই তুমি বাজারে যাও। তাহলে আপনি কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, একটা যন্ত্রকে, যন্ত্র মানবকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটা আপনার হয়ে কাজ করছে। আপনার হয়ে কাজ করার ফলে সুবিধা হচ্ছে কি, আপনাকে কায়িক পরিশ্রমটা করতে হচ্ছে না, আপনার সময়টা সেভ হচ্ছে। মূলত রোবোটিক্স এর পিছনে আমরা যে দৌড়াচ্ছি বা এটা করছি, এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফটাকে অটোমেটিক করে ফেলা, আমার লাইফটাকে সিম্পলিফাই করে ফেলা। একটু নেগেটিভ একটা আউটপুট আছে, সেটা পরে বলবো না। তো আমরা চাচ্ছি, আমি আর বিছানা থেকে উঠবো না, আমার ফ্যানটাকে আমার হয়ে কেউ বন্ধ করে দিবে, আমি আর রান্না করব না, আমার হয়ে কেউ রান্না করে দিবে, আমি আর বাজারে যাব না, আমার হয়ে কেউ বাজার করে দিবে, আমি আর ঘরটা পরিষ্কার করবো না, আমার হয়ে ঘরটাকে পরিষ্কার করে দিবে। অর্থাৎ এই মেকাট্রনিক্স ডিভাইস আপনার আমার হয়ে কাজগুলোকে সিম্পলিফাই করছে। আর এটাই ভাবেন রোবোটিক্স। জটিল করে ভাবার কোনো দরকার নেই, জটিল কোনো কিছু না। এখন এর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে? এর মধ্যে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয়তা। সে নিজে থেকে কাজ করতে পারে। আলটিমেটলি সে নিজে থেকে কিছুই কাজ করতে পারে না, তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে সে কাজ করে। এখন সেই সব ইনস্ট্রাকশনের মাধ্যমে সে কাজ করে কিভাবে? এই জন্য তার মধ্যে প্রচুর সেন্সর থাকে। ওকে, টেম্পারেচার সেন্সর, মোশন সেন্সর, ঠিক আছে, আপনার মোটর লাগান, আপনি মোশন সেন্সর লাগানোর মাধ্যমে আমি আমার সেন্সর গুলো কাউন্ট করলাম, প্রায় 79 সেন্সর আমার কাছে। আমি নিজে জানি না কোন সেন্সরে কি কাজ। কাজে এটা কথা বলার কারণ হচ্ছে, আপনার যখন যেটা লাগবে সেটা আপনি বের করে ফেলবেন,
ভুলে গেলে একটু স্টাডি করে নেবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এত সেন্সর আপনি মনে রাখতে পারবেন না। সময়ের প্রয়োজনে আপনাকে বলে দিবে। সময় প্রয়োজনে বলে দেবে কিভাবে? আপনি ঘুম থেকে উঠবেন, আপনার কি করা দরকার? ব্রাশ করা দরকার, আপনার ফ্রেশ হতে হবে, তার মানে আপনার ব্রাশ লাগবে। এটার মানে হচ্ছে সময়ের প্রয়োজন। ওকে, এই জিনিসটা একটু আগে বললাম, ক্রিটিক্যাল থিঙ্কিং। থিঙ্কিং করতে শিখবেন। ক্রিটিক্যাল থিঙ্কিং একটা ভালো ক্যারিয়ার। বোথ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে মানুষ চিন্তা করতে পারে, এই চিন্তা করার ক্ষমতাটা আমাদের কমে যাচ্ছে। এবং আপনারা, আমি রিকোয়েস্ট করব, ওয়ার্ল্ড ইকোনমি ফ্রম 2020 ক্যারিয়ার পার্টটা সম্বন্ধে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আমি এই স্লাইডের শেষে গিয়ে সেটা আবার আলোচনা করব। ওকে, তো রোবোটিক্স কি করে? অনেক জটিল কাজ সম্পন্ন করতে পারে, সে যুদ্ধ করতে পারে। ঠিক আছে, এবার ইউক্রেন করা হয়েছে, তার মানে আপনারা হিউম্যান সৈন্য পাঠানোর দরকার নেই, আপনি যান্ত্রিক সৈন্য পাঠাচ্ছেন, যান্ত্রিক গাড়ি পাঠাচ্ছেন, সে আপনার হয়ে সবকিছু কাজ করে যাচ্ছে, মানুষ বেঁচে যাচ্ছে, যন্ত্র ধ্বংস হচ্ছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে মেশিন এত নিখুঁত ভাবে কাজ করে যেটা হিউম্যানের পক্ষে সম্ভব না, আর মেশিন এত দ্রুত ভাবে কাজ করে। মেশিন এত দ্রুত ভাবে কাজ করে কিভাবে? আমি শুরুতেই যে কথাটা বলতেছিলাম, আমি যে কথাটা সবসময় বলা পছন্দ করি, দেখেন, আপনি আপনার পাড়ায় দাদাগিরি দেখান, এই বেটা আমাদের চিনিস, এই আমার বেটা বাপ চেয়ারম্যান, এই আমার বাপ এরকম অফিসার, আমার দাদা জমিদার। অ্যাকচুয়ালি কথাটার মানে কি? সহজ করে দেখেন, আপনি ক্ষমতা দেখাচ্ছেন, মেশিন ক্ষমতা দেখায়, এর জন্য তার প্রসেসিং পাওয়ারটাকে ব্যবহার করতে হয়। প্রসেসিং পাওয়ার ক্ষমতা, প্রক্রিয়াকরণ ক্ষমতা 2.46 গিগাহার্টজ একটা প্রসেসর। তাহলে কি হলো? 246 কোটি বিট প্রসেস করছে পার সেকেন্ডে, যেটা আপনার আমার পক্ষে অনেকটা অসম্ভব। এটা কি বলে? পাওয়ার। মেশিন দ্রুত ক্যালকুলেশন করতে পারছে, এই জন্য মানুষ মেশিনকে ব্যবহার করছে, মেশিনের পাওয়ারকে ব্যবহার করছে। সুতরাং একটু ডিপ চিন্তা করবেন, অনেক কিছু জানতে পারবেন। ওকে, তাহলে আপনার জন্য সবকিছু হয়ে যাবে। তো তাকে ইনস্ট্রাকশন দিতে ভুল না করলে সে আপনার কাজে কখনো ভুল করবে না। যদি আপনি ইনস্ট্রাকশন দিতে ভুল করেন, সে আপনার কাজে ভুল করবে। রোবটের এই তিনটা বৈশিষ্ট্য: স্বয়ংক্রিয়তা, সেন্সর এবং কার্যকর ক্ষমতা। বিভিন্ন জায়গায় রোবট ব্যবহৃত হয়ে যাচ্ছে, এটা আপনারা জানেন। স্বাস্থ্যে, গৃহস্থলী, শিল্পক্ষেত্রে। আমার বাসায় একটা রোবট আছে, আমি বলি সে কি করে, খুব মজার জিনিস। সে আমারে কল করবে, সে আমারে সকালবেলা কল করে, এই তুমি না 7টার সময় বসলা, এখনো ঘুমাচ্ছে কেন? আমার ক্লাসে যেতে হয় প্রায় 8:30 নাগাদ, আমি বেরিয়ে যাই। 8:30 পার হলে সে আমাকে বলে দেয়, তোমার তো 8:30 বাজে, তুমি তো এখনো বাসা থেকে বের হনি। মানে আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, বেটা এত কথা বলে কেন? অথচ জিনিসটা আমি নিজে তৈরি করেছি। ঠিক আছে, অর্থাৎ আপনাকে রোবট তৈরি করা শিখতে গেলে আপনার এত বড় করে চিন্তা করার দরকার নেই। আপনি বাসা থেকে শুরু করেন, আপনার বাসা থেকে যখন শুরু করবেন, আপনি আস্তে আস্তে বড় কাজে যেতে পারবেন। তো আমরা সমস্যা হচ্ছে কি, আমরা শুরুতেই বড় করে চিন্তা করি, এই জন্য আমাদের ডেভেলপমেন্টটা কম হয়। আপনি আপনার বাসা ছোট ছোট সমস্যা, ইলেকট্রনিক হেলথে করে রোবট একটা গুরুত্বপূর্ণ অবদান করেছে। জার্মানির অটোমোবাইল ইন্ডাস্ট্রি পুরোটাই রোবোটিক্স দিয়ে চলছে। অ্যামাজনের ওয়্যার হাউস পুরোটাই রোবট দিয়ে চলছে। ঠিক আছে, এবং অ্যামাজনের ওয়্যার হাউসের একটা কাউন্টার আছে যেখানে কোনো হিউম্যান নেই। ঠিক আছে, পুরোটাই রোবট প্রোডাক্ট কালেক্ট করে প্রোডাক্ট ডেলিভার পর্যন্ত করে দেয়। ওকে, আর নেদারল্যান্ডে একটা রোড আছে, ফুড ডেলিভারি রোড। ওই রোডটা শুধুমাত্র রোবট যাতায়াত করতে পারে। ওকে, ফাস্ট থেকে দিয়ে আসে। সুতরাং আপনি আমি চাই না চাই, সামনের দিনে এগুলো আরো বাড়বে। সুতরাং আপনি আমি যদি না শিখতে পারি, তাহলে আমরা পিছিয়ে যাব, আর যদি শিখতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। এখন আপনি কোন বলটা ধরবেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি পিছিয়ে থাকতে চাইলে পিছিয়ে থাকবেন, আপনি এগিয়ে যেতে চাইলে এগিয়ে যাবেন। সুতরাং এই আইটি ইন্ডাস্ট্রিতে আপনি নিজেকে কিভাবে দেখতে চান, এটা আপনার নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে। আর একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে কি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যন্ত্র বুদ্ধিমত্তা।
যন্ত্র যেভাবে চিন্তা করতে পারে, যন্ত্র কিভাবে চিন্তা করে, যন্ত্রকে তো আপনি আমি ডেটা দিছি, যন্ত্রকে আপনি আমি যদি ডেটা না দিতে পারি যন্ত্র কোনো কিছু করতে পারে? যন্ত্রকে আপনি বার্থডে দিচ্ছেন বলেই যন্ত্র আপনাকে বলছে আজকে তোমার জন্মদিন। যন্ত্রকে আপনি বিভিন্ন ছবি দিয়েছেন বলেই যন্ত্র আপনাকে বলে যে আপনি এই জায়গায় গিয়েছিলেন, আপনি অমুক জায়গায় গিয়েছিলেন, আপনার অমুক দিন অমুক হয়েছিল। অর্থাৎ ডেটা দিতে হচ্ছে, যন্ত্র সেই ডেটাগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এর তিনটা মেইন পার্ট আছে। অ্যালগোরিদম আপনারা জানেন, এটা আমার নতুন করে বলার কিছু নেই, সমাধান করার প্রক্রিয়া। ওকে, যারা একটু অ্যালগোরিদম ভয় পান আমি তাদেরকে সহজ করে বলি। আপনি মোহাম্মদপুর থেকে নিউ মার্কেট যাবেন, কত সহজ উপায়ে কত নির্ভুলভাবে যেতে পারেন, তাতে সময় বাঁচবে, আপনার এনার্জি কম ব্যয় হবে। এটাই হচ্ছে অ্যালগোরিদম, বেটার অ্যালগোরিদম। ওকে, তার মানে কি, আপনি সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত প্রতিটা কাজ কিভাবে করবেন, কত ঝামেলাবিহীন ভাবে করবেন, এটাই অ্যালগোরিদম। আমরা মাঝে মাঝে অ্যালগোরিদম পড়তে গিয়ে অনেক জটিল করে ভেবে ফেলি, যার ফলে অ্যালগোরিদম বা ডাটা স্ট্রাকচার আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। এটা এইভাবে না করে না, আপনি আমার ডেইলি লাইফ দিয়ে চিন্তা করবেন, দেখবেন যে বোঝাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর যখন আপনি এই অ্যালগোরিদমের মাধ্যমে ডেটা দিবেন মেশিনকে, মেশিন কি করে, লার্নিং করে। ঠিক আছে, কে বলতে পারেন মেশিনে কয় ধরনের লার্নিং আছে? বলতে পারবেন কেউ? 2 ধরনের। কত ধরনের, একটু রিপিট করুন প্লিজ। 3 ধরনের। কি তিন ধরনের: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, এটা রিইনফোর্সমেন্ট লার্নিং। এই লার্নিং আমাদেরকে খাবে। ঠিক আছে, তাই লার্নিং এর জন্য মেশিনকে কি দিতে হয়, ডেটা দিতে হয়। মেশিন সেটাগুলো নিয়ে তার জটিল নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে যে নিউরাল নেটওয়ার্ক আছে ইনপুট নেয়, ইনপুট নিয়ে হিডেন লেয়ারের সেই অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে, সিদ্ধান্ত নিয়ে আউটপুট আকারে দেয়। সেই আউটপুট যদি আপনার পছন্দ না হয় আপনি আবার বলেন, সে আবার লার্ন করে। তার মানে দেখেন তার প্রসেসিং পাওয়ার কোন পর্যায়ে চলে গেছে। আপনি যতবার তাকে জিজ্ঞেস করেন ততবার সে নতুন নতুন করে ডেটা দেয়। তার মানে নতুন নতুন সে লার্ন করে, নিয়ে নতুন নতুন ভাবে আপনাকে সিদ্ধান্ত দিতে পারে। যে সিদ্ধান্তটা আপনার যত উপযুক্ত মনে হয় সেটাই আমি গ্রহণ করি। ওকে, এটা ডিপ লার্নিং আছে, কম্পিউটার ভিশন আছে। আমি একটা এক্সাম্পল দিই, আমি নিজে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, প্রজেক্টটা অলমোস্ট অনেকখানি হয়ে গেছে। আমাদের এখানে একটা মুরগির খামার আছে, এই মুরগির খামারে 5 লাখ মুরগি আছে। এরা একটু আসলে ডিম দেয়, তো ওইখানে আসলে ডিমটা কালেক্ট করে আমাদের কিছু লোক, কিন্তু আমাদের মুরগি অনুসারে আমার ডিমের সংখ্যা মেলে না, আমাদের প্রচুর সিস্টেম লস হচ্ছিল। তখন আমরা কি করলাম, এখানে কম্পিউটার ভিশন প্রযুক্তি অ্যাপ্লাই করলাম। ছোট করে বলি আর কি, এই কম্পিউটার ভিশন কি করছে, আমরা এখানে একটা ক্যামেরা সেট আপ করেছি, ক্যামেরার মাধ্যমে সে ডেটা নিচ্ছে, ডেটা নিয়ে আমাদের কাছে ডেটাটা পাঠাচ্ছে। আমরা আমাদের একটা অ্যালগোরিদমের মাধ্যমে সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে বলতেছি এই ডিমটা ক্র্যাক মানে ভেঙে গেছে, ভাঙলে কত পার্সেন্ট ভেঙে গেছে, এটার কালার এরকম, এটার ওয়েট এতটুকু হয়েছে, এই ডিমটা এখন পুরোপুরি ভালো আছে। এটা কি হচ্ছে, আমার সফটওয়্যার এআই প্রযুক্তি ব্যবহার করে আমাকে পিওর ডেটা দিচ্ছে। এবং এতে আমাদের দেখা গেছে আমরা এই প্রযুক্তিটা অ্যাপ্লাই করার ফলে আমাদের 20% রেভিনিউ বেড়ে গেছে। সমস্যাটা কোথায় হলো জানেন? সমস্যাটা হলো আমরা ওখানে 3 থেকে 4 জন লোককে রিপ্লেস করে ফেলেছি, ওখানে আর কোনো লোক থাকে না, সম্পূর্ণটাই মেশিন করে, অটোমেটিক ট্রেনে থেকে টিমটা চলে যায়। ঠিক আছে, সুতরাং ট্রেনেতে গিয়ে যাওয়ার পর ওখান থেকে কেউ কিছু করতে পারে না, কারণ ততক্ষণে আমার কাছে ডেটা চলে আসে। দেখেন মেশিনকে কোথায় ব্যবহার করা হচ্ছে। আমাদের নিজেদের একটা প্রজেক্ট চলতেছে এটা। সুতরাং মেশিনকে যত বেশি ট্রিটমেন্ট করাতে পারবেন, মেশিন তত বেশি ডেটা নিয়ে কাজ করে তত বেশি ভালো আউটপুট দিতে পারে। মেশিন লার্নিং কথাটা আসলে গুরুত্বপূর্ণ। আবার বলছি, সহজ করে ভাববেন, কোনো জটিল করে না, কারণ সবকিছু আসলে হিউম্যান সায়েন্স থেকে এসছে। তো এই ডিপ লার্নিং এরও অনেক কিছু বিষয় আছে, মেশিন লার্নিং এ অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো আইটেম আছে। তো সবকিছু একসাথে শেখার চেষ্টা করবেন না, যে কোনো একটা সাইড ধরবেন, ছোট ছোট করে করবেন, দেখবেন আপনার বড় প্রজেক্ট ফেলছেন, আপনার শেখাটা সহজ হয়ে গেছে। ওকে, তো এর আসলে ব্যবহার বলে শেষ করা যাবে না। আমি রিসেন্টলি একটা বই লিখেছি, আমি বইটা লেখার পর শিরোনাম আমি দিয়েছি বইটা আমার লেখা না। ঠিক আছে, বইটা লিখেছি আমি বলি আপনাদেরকে, হ্যাঁ। আমরা এক সময় কি পড়তাম বলেন তো, এ ফর আপেল, বি ফর বল, পড়তাম কিনা বলেন তো? জি স্যার। সি ফর ক্যাট, ডি ফর ডগ, ঠিক কিনা? আমি বই লিখেছি এ ফর
apps, B for browser, C for computer, okay, D for data, F for files. মজার বিষয় হচ্ছে পুরো বইটাই আমাকে জেমিনাই আমাকে করে দিয়েছে। আমি তাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, আমার ইনস্ট্রাকশন সেই ইমেজ ক্রিয়েট করে দিয়েছে, যদি আমি ডেইলি সাহায্য নিয়েছি পরে, ওকে, আমাকে করেছে একটা বই লিখে ফেলেছে। এবং এই বইটা আমি পাবলিকলি পারিনি, এখনো কিছু কাজ বাকি আছে। তাতেই অলরেডি আমার কাছে প্রায় 150 কাছাকাছি বুকিং আছে। এই কথাটা আপনাদেরকে বলার কারণটা কি, কেন, যে এআই এর ব্যবহার, এআই কে আপনি ব্যবহার করতে শেখেন। আপনি যতভাবে চান ওকে যদি ব্যবহার করতে পারেন, ও আপনাকে ইনকামের পথ, কেরিয়ার তো ইনকাম তো ইনকামের পথ দেখাই দেবে। একটু সময় দেন, ঠিক আছে, ডেটা গুলোকে নিয়ে বসেন, আপনি কি চান, আপনি প্রস্তুতি নেন, আপনি ওই অনুসারে কাজ করতে শুরু করেন, আপনি আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। কারণ অ্যানালাইসিস করার জন্য মেশিন বসে আছে, মেশিনকে শুধু ডেটা দেন, মেশিনকে শুধু বলেন, আপনার মতো করে দিবে। ঠিক আছে, ডেটা অ্যানালাইসিস করা, অটোমেটেড ভেহিকেল, ঠিক আছে, এআই চ্যাটবট, ওকে। এই চ্যাটবট নিয়ে আমি বলি, আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দিই। চ্যাটবট জিনিসটা খুবই সহজ। আমার প্রতিষ্ঠানে আমি একটা চ্যাটবট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, যদি এটা এখনো R&D পর্যায়ে, বেশ ভালো কাজ করছে। আমি আবার বলছি, ঘর থেকেই আপনি সলিউশন করা শেখেন। আমার চ্যাটবটটা যেটা করে, আমার স্টুডেন্ট যখন লগ ইন করে, স্টুডেন্ট তার আইডি দিয়ে লগ ইন করে, সে শুধু যে বলে ক্লাস রুটিন, সানডের ক্লাস রুটিন তার সামনে চলে আসে। সে যদি একটা টিচারের নাম লেখে, তাহলে ওই টিচারের কবে কখন কখন ক্লাস আছে আমার চ্যাটবট বলে দিচ্ছে, ওকে। ও যখন রেজাল্ট দিচ্ছে, তার যদি অতিমধ্যে পরীক্ষা দেওয়া থেকে সেই রেজাল্ট শিটটাকে উপস্থাপন করছে। অর্থাৎ দেখেন কতটা অটোমেটেড হয়ে গেছে। চ্যাটবট এই ধরনের কাজ করে, আপনার সিস্টেম, এবং এটা অতি সহজ, আপনারা সিএসসি ব্যাকগ্রাউন্ড চাইলেই পাবেন। সুতরাং ম্যাক্রো লেভেলে না গিয়ে মাইক্রো লেভেলে কাজ শুরু করে। প্রোগ্রামিং জানতে হবে। প্রোগ্রামিং জানলে সুবিধাটা হচ্ছে আপনি ইনস্ট্রাকশন দিতে পারবেন মেশিনকে, আর প্রোগ্রামিং না জানলে আপনি অন্যভাবে ইনস্ট্রাকশন দিবেন। দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি হয়তো ভাবছেন এত জানার দরকার কি, চ্যাটবট গুলো তো আমাকে কোডিং করে দিচ্ছে। আপনি কি কোডিং এর প্রত্যেকটা প্যাটার্ন যদি না বোঝেন, আপনি সলিউশনটা ডিজাইন করবেন কিভাবে? সুতরাং এটি খুবই খুবই ভুল কনসেপ্ট। প্রোগ্রামিং শেখার দরকার নেই। প্রোগ্রামিং না শিখলে এখন প্রোগ্রামিং করেছে, প্রোগ্রামিং আপনাকে জানতে হবে। আপনি জানলেই কোডিং গুলো বুঝতে পারবেন, আর যখন বুঝতে পারবেন তখন আপনি ডিবাগ করতে পারবেন, আপনি আউটপুটটা বের করতে পারবেন। সুতরাং এটি আপনারা ভুলে যান যে প্রোগ্রামিং জানা না জানলে হবে, এটি খুবই রং কনসেপ্ট। এই ভুলটা কখনোই করবেন না, বিশেষ করে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা আইসিটি ব্যাকগ্রাউন্ড বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে, এটা কখনো করা উচিত না। আমরা এই মুহূর্তে আসলে একটা রোবটের কার্যপদ্ধতি নিয়ে ছোট করে বলি। রোবট কি করে? সেন্সরের মাধ্যমে ডেটা কালেক্ট করে তার প্রসেসরের মাধ্যমে প্রসেস করে, তারপরে তার সে একটা আউটপুট আসবে দেয়, যেটা যদি হিউম্যান রোবট হয় হিউম্যানের মতো অ্যাক্টিভ করবে, যদি সে ভয়েস প্রম্পট জেনারেট করতে হয় ভয়েস প্রম্পট জেনারেট করবে। তার মানে সে ডেটা কালেক্ট করে সেন্সরের মাধ্যমে, বিভিন্ন সেন্সর আছে, বিভিন্ন সেন্সর ডেটা কালেক্ট করে প্রসেস করে। আপনারা এখানে কেউ আছেন রাজবেরি পাই নিয়ে কাজ করেন বা আরডিনো নিয়ে কাজ করেন? স্যার কি নিয়ে জি স্যার, আমি কাজ করছি রাজবেরি পাই না, পাই পিকো নিয়ে কাজ করছি, আর আরডিনো মেগা উনো এবং ESP32 প্লাস এটা নিয়ে ক্যান। কাজ করছেন, ঠিক আছে। আপনারা যারা কাজ করছেন আমি তাদেরকে আরডিনো আমি না আর ওয়েলকাম জানাই। ওকে, আমি অনুরোধ করব আপনারা কাজটা ছেড়ে দিবেন না। আমি আমার একটা স্লাইড আছে, স্লাইডে গিয়ে কথাটা বলবো। আপনার বাড়ির প্রবলেম গুলো সলভ করে ফেলেন। আপনার আরডিনো বলেন, রাজবেরি পাই বলেন, যেটাই বলেন, আরো কিছু সেন্সর বক্স আছে, বোর্ড আছে, আপনি আপনার বাড়ি কি অটোমেশন করেন, তাতে দেখুন আপনার অনেক কিছু শেখা হয়ে গেছে, অনেক কিছু শেখা হয়ে গেছে। তো ওইখান থেকে আপনি নতুন নতুন কনসেপ্ট করতে হবে। আমরা কনসেপ্ট খুঁজি, আমরা বলি যে কি করব। আরে আমরা যদি বাড়িটাকে অটোমেটেড করতে পারি তাহলে অনেক কিছু হয়ে যায়। আপনি দেখেন আপনার ফ্রিজকে কিভাবে অটোমেটেড করা যায়, আপনি দেখেন আপনার লাইটকে কিভাবে অটোমেটেড করা যায়, ফ্যানকে কিভাবে অটোমেটেড করা যায়, এগুলো ছোট ছোট ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে কাজগুলো করা যায়। ওকে, তখন দেখবেন যে কোন সেন্সর নিতে হবে, কোন সেন্সরে কোন কাজ করবে। তো আমি আপনাদেরকে একটু ইন্সপায়ার করছি। সো এই জিনিসগুলো কাজ করেন, সেন্সর, প্রসেসর, অ্যাকচুয়েটার, এটা আসলে মুভমেন্টের জন্য।
শারীরিকভাবে কি কাজ করবে সেটা। ওকে, এটা সিস্টেম কার্যপ্রণালীর মতো একটা বেসিক আইডিয়া ধারণ করে। এখানে দেখেন বেশ কিছু সেন্সর নিয়ে কথাগুলো আছে, অপটিক্যাল সেন্সর, সাউন্ড সেন্সর, টেম্পারেচার সেন্সর, মোশন সেন্সর, এক এক সেন্সর আছে কাজ। আমি একটু আগে বলেছি আসলে এত বেশি সেন্সর আছে আপনি শেষ করতে পারবেন না, কাজে এগুলো মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার কাজের প্রয়োজনে আপনি দেখবেন যে ঠিকই বের হয়ে গেছে। আপনি বলে যাচ্ছেন, আপনি এআই কে বলেন যে আমি এই কাজটা করতে যাচ্ছি, বলো তো আমার এই জন্য কোন ধরনের সেন্সর লাগবে, সে আপনাকে বলে দেবে। এরপরে আপনি ওই সেন্সরটা নিয়ে একটু স্টাডি করে তারপরে ইয়ে করবেন। আপনার একজন ভালো টিচার হচ্ছে এআই। ওকে, আপনি জায়গাতে কাজে লাগান, দেখবেন যে আপনার অনেক বেশি অনেক বেশি আউটপুট হয়ে যাচ্ছে। ওকে, সুতরাং এই রোবটের এলিমেন্টস এত বেশি আছে, এত বেশি আছে মানে কি ধরেন, আমি আমার এক স্টুডেন্ট গত সপ্তাহে, ঠিক আছে, সে মানে এটা বিমান তৈরি করছে। আপনারা অবাক হবেন, আমি হলে এত কিছু পারতাম কিনা সন্দেহ আছে। এবং ওই বিমানটাকে সে ফ্লাই করছে প্রায় 3.5 কিলোমিটার, ছোট বিমান, ঠিক আছে। বক্তব্য এটা না, বক্তব্য হচ্ছে তার বয়স মাত্র 11 বছর বয়সে তার রোবোটিক্স এর ধারণা কোন লেভেলে চলে গেছে, অথচ সে এত কিছু জানেও না। তাকে শুধু গাছে উঠায় দেওয়ার জন্য একটা মই দেওয়া হয়েছে, বাকিটুকু কিছু চেষ্টা করে গেছে। এই বক্তব্যটা আপনাদেরকে বলার কারণ হচ্ছে আপনারা নিজেরাই একটা প্রজেক্ট তৈরি করেন, নিজেরাই কাজ শুরু করেন, আটকাবেন এটাই স্বাভাবিক, কিন্তু হাল ছেড়ে দেবেন না, তাহলে দেখবেন আপনি পারবেন। তখন দেখবেন নতুন নতুন আইডিয়া জেনারেট হবে। ওকে, এআই আর রোবোটিক্স এর একটা জায়গায় পার্থক্য হচ্ছে এআই কে ডেটা দিতে হয়। এআই যখন ডেটাটা কালেক্ট করে তার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে একটা, ঠিক আছে। একটু আগে আমরা আলোচনা করছি রিইনফোর্সমেন্ট লার্নিং, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং। এই লার্নিং এর মধ্যে তার নিউরাল নেটওয়ার্কে সে কাজ করে। নিউরাল নেটওয়ার্ক মধ্যে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার, এর মাধ্যমে সে ডেটা অ্যানালাইসিস করে যে ডেটাটার এফিসিয়েন্সি বেশি সেই ডেটাটা ফলাফল আকারে প্রদর্শন করে। যে ডেটাটার এফিসিয়েন্সি কম, 0.5 নিচে চলে আসে, সেটা রেজাল্ট আকারে কখনো প্রদর্শন করে না। মনে রাখবেন 0.5 এর নিচে যদি কোনো অ্যাকুরেসি আসে, এআই বা মেশিন সেই ডেটাটাকে ফলাফল আকারে প্রদর্শন করে না। ওকে, কিন্তু এই ডেটা নিয়ে যদি বলেন যে না এরকম না, তুমি আবার আমাকে বলো, তখন সেই রিইনফোর্সমেন্ট লার্নিং এ চলে যায়। ওকে, তো ও নিজে থেকেই শিখে। আবার আপনি যতবার তাকে বলবেন ততবার সে তার অ্যালগোরিদম অনুসারে। এই জন্য পৃথিবী বেশি, সারা ওয়ার্ল্ডে এখন সায়েন্টিস্টরা যে কাজ করতেছে অ্যালগোরিদম নিয়ে এত বেশি কাজ করছে যে নতুন নতুন কনসেপ্ট ডেভেলপ হচ্ছে, নতুন নতুন আইডিয়া জেনারেট হচ্ছে। ওকে, অ্যালগোরিদম জানাটা আসলে, বা অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটি জানা আসলে খুব জরুরি। ওই যে বললাম মোহাম্মদপুর থেকে নিউ মার্কেটে যাবেন, অনেকভাবেই যাওয়া যায়, এটাই অ্যালগোরিদম। ওকে, সুতরাং এআই এর কার্যপদ্ধতি আর রোবোটিক্স এর কার্যপদ্ধতির মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে, ঠিক আছে। রোবোটিক্স এর মধ্যে এই লার্নিং বিষয়টা নেই, সেই শুধু ডেটা কালেক্ট করে সেন্সরের মাধ্যমে সেটা প্রসেস করে আউটপুট আগে প্রদর্শন করে, ঠিক আছে, অ্যাকচুয়েটরের মাধ্যমে হোক বা অন্য কোনো ভাবেই হোক। কিন্তু এআই যেটা কাজ করে, ডেটা কালেক্ট করে, ডেটা কালেক্ট করার পর সে ট্রেনিং করে, ঠিক আছে, সে নিজে থেকে ট্রেনিং নেয়। ট্রেনিং নেওয়ার পর সে ডেটার অ্যাকুরেসি চেক করে, চেক করার পর তার কাছে যে ডেটার অ্যাকুরেসি সবচেয়ে হাই সেটাকে আউটপুট আকারে প্রদর্শন করে। সেটাকে আবার যদি আপনি বলেন, সে আবার ওইটার উপর ভিত্তি করে আবার সিদ্ধান্ত গ্রহণ দিতে পারে, কিন্তু রোবট এটা পারে না। এটা একটা বেসিক পার্থক্য, আর অনেক পার্থক্য আছে, ইন ডেপথ আরো অনেক কিছু বিষয় আছে। তো রোবোটিক্স আর এআই একসঙ্গে কিভাবে কাজ করে, এই স্লাইডটা কি আপনারা এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আপনারা জানেন, আমি একটু এনএলপি নিয়ে বলি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আপনারা এইভাবে চিন্তা করেন তো, এই মেশিনটা খুলে ওর মধ্যে না আছে কিছু, না আছে মানুষ, না কেউ ওকে বলতেছে, একটা মেশিন আপনার কথা বুঝতেছে। আপনি বাংলা বললে বাংলা বুঝতেছে, হিন্দিতে বললে হিন্দিতে বুঝতেছে, ইংলিশে বললে ইংলিশে বুঝতেছে। তার মানে জিনিসটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ওকে, আপনি তাকে যেভাবে বলছেন, যে ভাষা বলছেন, সেই ভাষা বলছেন। এনএলপি, 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমরা বলতেছি। ল্যাঙ্গুয়েজে যে 5টা জেনারেশন আছে, এটা একটা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ।
এমন একদিন আসলো আপনি মেশিন প্রোগ্রামিং করতে হচ্ছেন না, মেশিনকে বললে মেশিন আপনার হয়ে কথা বলতেছে, আপনার হয়ে কাজ করে দিচ্ছে, আপনার হয়ে অ্যান্সার দিচ্ছে। ওকে, এখানে এআই এবং রোবট একসাথে কাজ করে। ওকে, কম্পিউটার ভিশন উদাহরণটা আমি আর বললাম না, কম্পিউটার ভিশনের একটা বাস্তব উদাহরণ আমি আমার রিয়েল লাইফ থেকে আপনাদেরকে দিলাম, সেলফ ড্রাইভিং কার, স্বয়ংক্রিয় আচরণ, এগুলো দ্বারা। ঠিক আছে, মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে সবগুলো রোবট কিন্তু এআই ব্যবহার করে না, এআই ছাড়াও রোবট থাকতে পারে। ওকে, সুতরাং সবকিছুতেই যে রোবটে এআই থাকবে এমন কোনো কথা নেই। কিন্তু আপকামিং যে ওয়ার্ল্ড, এ রোবট চাক আর না চাক এআই তার সাথে ইন্টিগ্রেটেড হবে। এটাতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা যেটা কোথায় জানেন, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স যদি বাস্তবায়ন হয়ে যায়, এই ধরনের রোবট গুলো ভবিষ্যতে আমাদের কোনো কথাই শুনবে না, নাও শুনতে পারে। উল্টা আপনাকে আমাকে রাতের বেলা দেখুন মেরে ফেলে বসে আছে, উল্টা আপনার আমার কথা শোনা শোনা আমার ডেটা আপনার ডেটা নিয়ে সে অন্যখানে ডেটা পাস করছে, যেটা বলতেছি আমরা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। অথবা আশা করছি সেরকম কোনো কিছু হবে না, সায়েন্টিস্টরা ওইভাবেই কাজ করছেন। তো যখন হবে তখন দেখা যাবে। আপাতত আমরা নেতিবাচক গুলো না নিয়ে ইতিবাচক গুলো নেওয়ার চেষ্টা করি। ওকে, এবং আমরা আমাদের ক্যারিয়ার লাইফের জন্য এটাকে নিয়ে কাজ করি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন রোবোটিক্স শিখবেন বা এআই শিখবেন? এই জিনিসগুলো যদি বলি বটম লাইনে, শিখে কি হবে? একটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, আপনার ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে, আপনি নতুন নতুন করে চিন্তা ভাবনা করতে পারবেন। ওকে, আপনার টিম ওয়ার্কটা বাড়বে। ওকে, আপনি ক্যারিয়ার লাইফটা ডেভেলপ করতে পারবেন। তো প্রযুক্তির মাধ্যমে আপনি আপনার নিজেকে খুব সহজে পরিবর্তন করতে পারবেন। ওকে, ওভারঅল যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যাবে, যেটা আপনার শেখার চাহিদাটাকে আরো অনেক অনেক গুণ বৃদ্ধি করবে। ওকে, আপনি নতুন নতুন প্রবলেম সলভিং করার চেষ্টা করুন। আমি সবাইকে অনুরোধ করব এই কথাটা একটু রাখবেন, আপনারা একটা বই পড়বেন। এটি ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, বিভিন্ন বই আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং। অনুরোধ করছি, ক্রিটিক্যাল থিঙ্কিং যারা শুনছেন সবাই একটু লিখে নেন, ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা একটা বড় ধরনের ক্যারিয়ার পাথ হতে যাচ্ছে। চিন্তা করতে শেখা, এটা আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইংলিশ স্যার, বলেন, বইটা বাংলা। স্যার বইটা কে লিখছেন? না, এটা বিভিন্ন রাইটারে আছে। হ্যাঁ, বিভিন্ন রাইটারে আছে। আমি একটু বলি, একটু লাইনে থাকে। যদি বাংলা বই একটা পড়তে চান, আমার এই মুহূর্তে আমার হাতে আছে, এটা হচ্ছে নাজমুস সাদাত পারভেজ। ঠিক আছে, নাজমুস সাদাত পারভেজ। ওকে, ওকে, বাট বাজারে প্রচুর বই আছে, আপনারা অবশ্যই ক্রিটিক্যাল থিঙ্কিং প্র্যাকটিস করবেন। এটা আপনাদের সিএসসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। জি কারণ স্যার। প্রোগ্রামিং আপনাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে। চিন্তা করতে, আমরা প্রোগ্রামিং নিয়ে চিন্তা করতে পারি না, কারণ আমাদের চিন্তা শক্তির জায়গাটা নেই, কারণ আমরা ম্যাথে দুর্বল। আমাদের দেশে ম্যাথ শেখানো হয়নি, আমাদের দেশে ম্যাথ পড়ানো হয়েছে কিভাবে 100 পাবেন। আপনি চিন্তা করে দেখেন আমি কিন্তু ভুল বলছি কিনা। না স্যার, ঠিক 100 বলছেন। পেলে নাকি স্টুডেন্ট ভালো, আর 100 না পেলে নাকি স্টুডেন্ট খারাপ। কি আমি ভুল বলছি? জি না স্যার, রাইট বলছেন। কিন্তু আমাদের দেশে কখনো অঙ্ক শেখানো হয়নি। আমাদেরকে অঙ্ক শেখানো হয়েছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু আমাদেরকে কখনো বলেনি a প্লাস বি হোল স্কয়ার কেন লাগবে। এই যে থিঙ্কিংটা নাই, এই কারণে আমাদের সিএসসি এর স্টুডেন্টরা বেশি দূর আগাতে পারছে না। জি স্যার। আমাদের এডুকেশন লেভেলে একটা বড় প্রবলেম আছে। শিক্ষা তো বাণিজ্য হয়ে গেছে, আসলে শিক্ষা নাই। আমরা স্টুডেন্টদের দোষ দিই, আমরা বলি আমাদের টিচারদের সমস্যা আছে, আমরা শিখাই না। কি বড় ইস্যু। ঠিক আছে, অনেকগুলো ইতিবাচক আছে, ইতিবাচক আপনারা সবাই জানেন। নেতিবাচক জিনিসটা আসলে আমাদের কিছু চিন্তা ভাবতে হবে, আমাদের কর্মসংস্থানে কিছু ঘাটতি হবে, আমরা অনেকগুলো পেশা হারিয়ে যাবে। ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, লয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডাক্তারের একটা বড় অংশ, মেডিকেল সায়েন্সের একটা অংশ হারিয়ে যাবে। ডিসিশন মেকার যারা আছে এদের কার্যক্ষমতা অনেকটাই কমে যাবে।
ঠিক আছে, পক্ষান্তরে যারা দক্ষ, যারা এগুলোকে পরিচালনা করতে পারবেন তাদের ডিমান্ড বাড়বে। ঠিক আছে, আমি একটু আগে আগের বছর ক্লাস দিচ্ছিলাম, তাদেরকে বলছিলাম যারা একটু মনে করেন যে আমার দ্বারা সিএসসি হচ্ছে না, কোনো রকমের শেষ করে যদি একটা চাকরি করতে পারি, আমি তাদেরকে আবার বলবো যারা একটু মনে করতেন দক্ষ তারা ফিনটেকে যেতে পারেন। ফিনটেক অথবা এআই অ্যাডভাইজারি, এআই লিগাল, মানে স্যার যেটা একজনের হচ্ছে আপনার অ্যাডভোকেট টাইপ। অন, ওনাকে একটু অফ করতে বললে ভালো হতো। সরি, স্যার একটু এআই অল মিউট করে দিলে ভালো হতো। তো এর যেটা নেতিবাচক হচ্ছে ডেটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, এটা একটা বড় দিক। আর পক্ষপাতিত্ব, সে তো আসলে তার ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে বা সিদ্ধান্ত নিবে, সেক্ষেত্রে হচ্ছে যে সেটা আপনার রেজাল্ট আপনার পক্ষে যাবে এমন কোনো কথা না। ওকে, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজিক্যাল প্রবলেম। আমাদের পরিবারের সদস্যদের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি কমে যাবে এবং এটা কমে গেছে। আমি যদি ভুল না বলে থাকি, আপনি সারাদিনে আপনার পরিবারের মেম্বারদের সাথে আধা ঘন্টাও কমিউনিকেট করেন না। আমি কি ভুল বলেছি? স্যার ঠিক বলেছেন। কারণ কি, অতিমাত্রায় যান্ত্রিকতা, অতিমাত্রায় যন্ত্র নির্ভর জীবন ব্যবস্থাপনা, এটা নেতিবাচক, এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। ওকে, আর নিজের উপর কন্ট্রোল নেই, মেশিন নির্ভর জীবন ব্যবস্থাপনা। যাই হোক, হিউম্যান সাইকোলজি তো আসলে আমাদেরকে অনেক ভাবাতে। এবার আসি আপনাদের জন্য লোভনীয় অফার। কেন এআই শিখবেন, কেন রোবোটিক্স শিখবেন? মার্কেট কি বলতেছে? মার্কেট বলতেছে বৈশ্বিক রোবোটিক্স বাজার বৃদ্ধির হার 22% 2030 পর্যন্ত, মানে প্রতি বছর 22% হারে রোবোটিক্স এর ডিমান্ড বাড়ছে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো সার্কুলার দিয়েও লোক পাচ্ছে না, আর আপনি আমি চিন্তা করছি শিখে কি করব। অলরেডি ইউকে ইউএসএ দুই গভর্নমেন্টই একটা বড় অংশ ইনভেস্ট করছে এআই এর পিছনে। ডোনাল্ড ট্রাম্প তো এসেই ঘোষণা দিচ্ছেন, তিনি বাইরের বৈদেশিক সাহায্য কমিয়ে দিয়েছেন এবং এই টাকাটা উনি এআই এর পিছনে ইনভেস্ট করবেন। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো অনেক বুঝে শুনেই কিন্তু সিদ্ধান্ত নেয়, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আসলে সেগুলোকে ফলো করি পরে। তো এই সেক্টরে যারা কাজ করবেন, কারা শিখবেন, তাদের কোনোদিন কাজের অভাব হবে না। ওকে, দেখেন চাহিদা বাড়ানোর বৈশ্বিক প্রবণতা, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আপনার ওল্ড পিপুল বেড়ে যাচ্ছে। ওল্ড পিপুল বেড়ে গেলে এদের যত্ন নিতে হবে, এদের যত্ন নিতে গেলে আপনি কতজন হিউম্যানকে দিয়ে সাপোর্ট করবেন? এই জাতীয় রোবট তৈরির প্রবণতা বাড়ছে কানাডা, স্পেশালি কানাডা, জাপান স্পেশালি, এই ধরনের রোবোটিক ডেভেলপমেন্ট বাড়ছে। ওকে, সাস্টেইনেবল এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, ই কমার্সের একটা বড় অংশ রোবট দখল করে বসে আছে। ওকে, আপনি যদি মার্কেট গ্রোথ দেখেন, ভারত, সাউথ এশিয়া, আফ্রিকা, এগুলোতে এআই রোবোটিক্স বিশাল বিশাল। রোবোটিক্সে কি ধরনের চাকরি মার্কেট আছে দেখেন, ডিজাইন ইঞ্জিনিয়ার, অটোমেশন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, কন্ট্রোল ইঞ্জিনিয়ার, এআই এক্সপার্ট, রোবোটিক সিস্টেম ইন্টিগ্রেটর, প্রচুর প্রচুর জব, প্রচুর জব। আপনি যদি লিঙ্কডইনে যাদের প্রফেশনাল প্রোফাইল আছে, আপনারা যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করেন, লিঙ্কডইন থেকে চাকরি পাবেন। ফেসবুকে প্রোফাইল না খুলে আমি বলবো লিঙ্কডইনে প্রোফাইল খুলে লিঙ্কডইনে প্রফেশনালদের সাথে কানেক্ট হন। প্রচুর টিউটোরিয়াল, প্রচুর ট্রেনিং, ফ্রি ফ্রি ফ্রি। একটু সময় দেন। একটু আগে বললাম ফেসবুককে 1 ঘন্টা সময় না দিয়ে আপনি এই সেক্টরে আধা ঘন্টা বেশি সময় দেন, আপনার কেরিয়ার ডেভেলপ হবে। ঠিক আছে, যেহেতু ইন্টারনেট আছে সুতরাং আপনার কাছে সবই আছে। আশা করবো সেই পথে আপনারা হাঁটবেন। এবার দেখেন চাকরি আছে কি নাই। দেখেন একটা ডেমোগ্রাফিক পিকচার রোবোটিক্স এর 2033 সাল পর্যন্ত, দেখছেন কত বিলিয়ন? 163.9 বিলিয়ন। বিভিন্ন ক্যাটাগরিতে, হ্যান্ডলিং ক্যাটাগরিতে, অ্যাসেম্বলিং ক্যাটাগরিতে, ওয়েল্ডিং সোল্ডারিং ক্যাটাগরিতে, ক্লিন রুম ক্যাটাগরিতে, ডিসপেন্সিং এর ক্যাটাগরিতে, বিভিন্ন ক্যাটাগরিতে দেখেন বাড়ছে, কমছে না। সুতরাং এই সাইডে যারা কেরিয়ার করতে আসার চেষ্টা করছেন, আপনাকে আমি বলবো আপনি সঠিক পথে আছেন। কাজে একটু ধৈর্য সহকারে শিখে যান, প্র্যাকটিস করে যান। প্রথমটা একটু কষ্টই হয়, যে কোনো কিছু শুরুটা কষ্ট হয়।
পুকুরে না নামলে তো বুঝবেন না পুকুরের গভীরতা কতটুকু। শেখেন, দেখেন চাকরি আপনার পিছনে ঘুরছে, আপনি চাকরির পিছনে ঘুরছেন না। কারণ স্কিল একটা বড় ইস্যু। আপনাকে স্কিল না হলে সার্টিফিকেট শুধু পড়ে থাকবে, কিছু করতে পারবেন না, ডিপ্রেশনে ভুগবেন। শুধু কি রোবোটিক্স এর চাকরি দেখবো, এআই এর চাকরি দেখবো না? দেখবো এআই এর চাকরি, বলেন। জি স্যার। এই যে দেখেন এআই এর চাকরি 2030 সাল নাগাদ শুধু এআই সার্ভিস রিলেটেড ডিমান্ড কত হাই, সার্ভিস সফটওয়্যার হার্ডওয়্যার। দেখেন 2030 সালের মধ্যে এআই রিলেটেড সার্ভিস রিলেটেড জব কত বাড়বে, কত। অলরেডি 2023-এ 196 বিলিয়ন। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, একটু শেষে নেই, একটু শেষে, আমরা সবার শেষে নেই। হ্যাঁ, আমি প্রায় শেষের দিকে, ঠিক আছে। এটা তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা অফার, যে মার্কেট এত বড়, মার্কেট এত বড়, আমরা তার 1% ধরতে পারছি না। আমরা বাংলাদেশে তার 1% ধরতে পারছি না, কারণ আমাদের স্কিল খুবই কম। আমরা প্রচন্ড হতাশাগ্রস্ত জাতি। আমরা ওই এ ফর আপেল বি ফর বল যুগে আছি। একটু কষ্ট করে শেখেন, লাইনে থাকেন, সফলতা আসবে আসবে আসবে, ঠিক আছে। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেল্প করবে। এনিওয়ে, সো ক্লোজিং এ রাখো, যে আসলে এআই আমাদের কি করছে, রোবট আমাদের কি করছে। আমরা চাই না চাই বাটন ফোন ছেড়ে আমরা স্মার্টফোন ধরেছি। আমরা চাই না চাই সাইবার ক্যাফেতে যাওয়া বন্ধ করে বাড়িতে ইন্টারনেট নিয়েছি। চাই না চাই ফেসবুক ইউটিউব চালাচ্ছি। অর্থাৎ দেখেন, আপনি চান আর না চান, আপনার কাগজের মানি হয়ে গেছে ডি মানি, ডিজিটাল মানি। চাই বা না চাই, একটা সময় মনে হয়েছিল মোবাইলে কেমন করে টাকা থাকে, আর এখন বলছে মোবাইলেই টাকা থাকে, এত ডিজিট ট্রান্সফার করছে। তো প্রযুক্তি আপনাকে নিয়ে যাবেই। এখন এর সাথে তাল মিলাবেন নাকি বসে থাকবেন, এটা আপনার সিদ্ধান্ত, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের সেশন। ওকে, আমি এখন একটু কোশ্চেন নিব, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন হ্যান্ড রেজ করে কোশ্চেন নেবেন। প্রথমে কোন ভাইয়া যেন একটু কোশ্চেন করতে যাচ্ছিলেন, একটু বলবেন প্লিজ, আমি চেষ্টা করবো জি স্যার, answer আমার একটা কোশ্চেন ছিল। সেটা হলো, আমরা যে এআই নিয়ে ডেভেলপমেন্ট করব, সেক্ষেত্রে যদি বাংলাদেশে এআই নিয়ে ডেভেলপ করা হয়, তো আপনার ডিপসিক যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, তারা তো অনলি $5.6 মিলিয়ন ভিতরে কমপ্লিট করছে। তা আমাদের তো তাদের মতো এনভিডিয়া চিপ বাংলাদেশে আনা পসিবল না। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের তরুণরা কিভাবে সেটা ডেভেলপ করতে পারবে? আপনাকে একটা ছোট্ট প্রজেক্ট দেই, কত বড় স্কুলে চিন্তা পারবেন। আপনাকে একটা ছোট্ট প্রজেক্ট দিই, হ্যাঁ, আপনি এইভাবে চিন্তা করবেন যে আপনার হাতের কাছে যে এআই টেকনোলজিটি আছে, এই টেকনোলজিটি প্রোভাইড করে, ঠিক আছে। আমি সেদিন বলছিলাম একজনকে, আপনি বিসিএস পরীক্ষা দিবেন, ওকে, বিসিএস এ গত 20 বছরের প্রশ্ন আপনি এআই কে দিয়ে অ্যানালিসিস করান, যে আচ্ছা এআই তুমি বলো তো, এই যে এতগুলা কোশ্চেন হয়, এগুলো সামারি করে কোন কোন ক্যাটাগরি কোশ্চেন হয়, দেখবেন এআই আপনাকে সেই কোশ্চেনের সামারি করে আপনাকে একটা সুন্দর সাজেশন বের করে দিচ্ছে। এই সিম্পলি ডেটা অ্যানালিসিসটাই করে, ওকে। আর আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, হ্যাঁ, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এখনো কোনো কিছুই না, কোনো ভূমিকাই রাখতে পারছে না। শুরু হয়েছে, ঢাকায় দুটো কোম্পানি সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, আমার ডিরেক্ট এক স্টুডেন্টই কাজ করছে, শাহজালাল ইউনিভার্সিটিতে পাশ করে এখন সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তবে এটা ছিল না, এখন হচ্ছে। আপাতত আমরা স্কিল গুলো ডেভেলপ করি, ডেভেলপ করে আমরা প্যারালাল জবের দিকে যদি যেতে পারি তাও ভালো। এবং ততদিনে দেখবেন বিনিয়োগ আসতেছে, আহ আমাদের ইপিজেড গুলোর একটা অংশ হয়তো বা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির উপর বেস করে কাজ করছে, হবে, হতাশ হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। আর মূলত আসলে সেমিকন্ডাক্টর চিপস তো আসলে হংকং, তাইওয়ান, চীন, ইউএসএ এরাই কন্ট্রোল করে। এই জন্য এরা দেখবেন সারা বছর মারামারি করে। তো চীন জানে যে চীনকে কি করতে হবে, তো ইউএসএ যতই হুমকি দেখ, চীন তার কাজটা করে যাবে।
পরাশক্তি। এবং ভবিষ্যতে যুদ্ধ হবে মাইক্রোচিপস নিয়ে, আপনারা লিখে নেন, ভবিষ্যতে যুদ্ধ হবে মাইক্রোচিপস নিয়ে, অর্থাৎ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে। যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যত বেশি ডেভেলপ হবে, তত বেশি ধনী হবে। ঠিক আছে, আর কেউ কোশ্চেন করবেন? আর কারো কোনো কোয়েশ্চেন নাই মনে হয়, সবাই লোয়ার করছে হ্যান্ড রয়েছে। ওকে, তাহলে আমরা আজকের এই সেশনটাকে ক্লোজ করতে পারি। আমি আবার একটু রিক্যাপ করি, সবাই সিএসসি স্টুডেন্ট, আমি ধরে নিচ্ছি যেহেতু আমিও কিছুটা বিরক্ত ছিলাম ওই সময়, আপনার প্রোগ্রামিং এর দিকে একটু মনে হচ্ছে বিরক্তিকর বা এটা সেটা, একটু কষ্ট করে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করেন। ধরেন পাইথন যদি করেন, পাইথনই করেন। কেউ যদি ডেটা অ্যানালিটিক্স নিয়ে করতে চান, হয় পাইথন শেখেন, নাহলে আর শেখেন। যে কোনো একটা ট্র্যাক ধরে এগিয়ে যান, সফলতা আসবে আসবে আসবেই। আমরা সবকিছু একসাথে শুরু করতে চাই, খেয়ে হারিয়ে ফেলি, তখন আর নিজের শেখার আগ্রহটা চলে যায়। আমি কি ভুল বলছি? না স্যার, এটাই রাইট। জি স্যার, রাইট। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করব, আপনারা একটা সেক্টর ধরবেন, যে যেটাতে ভালো মনে করেন। কেউ যদি মনে করেন আমি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি থাকেন, আপনি ঠিকই রাস্তা খুঁজে পাবেন। কেউ যদি মনে করেন আমি এআই পার্টের জেনারেটিভ এআই নিয়ে কাজ করবো, আপনি জেনারেটিভ এআই নিয়ে কাজ করেন। কেউ যদি বলেন আমি এনএলপি নিয়ে কাজ করবো, আপনি এনএলপি নিয়েই থাকেন। কেউ যদি মনে করেন না আমি ডিপ লার্নিং নিয়ে কাজ করবো, আপনি ডিপ লার্নিং নিয়েই কাজ করেন। কেউ যদি মনে করেন আমি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করবো, আপনি কম্পিউটার ভিশন নিয়েই কাজ করেন। একটা সেক্টরে বস হন, একটা সেক্টর নিয়ে লেগে থাকেন, 10 দিকে দৌড়াতে যায়েন না, তাতে আপনার কিছুই শেখা হবে না। যে কোনো একটাতে বস হন, দেখুন আপনি অনেক রাস্তা খুঁজে পেয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি না ব্লক চেইন নিয়ে কাজ করব, আপনি ব্লক চেইন নিয়েই কাজ করেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা বাঙালি সব জায়গায় দৌড়াতে চাই, পরে কিছুই পারি না, একটা সময় হতাশায় ভুগে যাই। কাজে হতাশা হওয়ার কোনো কিছু নাই, মনের ভিতরে জেদ ধরেন, সফলতা আসবেই। এবং আপনি চান না চান এআই আপনাকে গ্রাফ করবে, রোবোটিক্স আপনাকে গ্রাফ করবে। সুতরাং এই সেক্টরে স্কিল ডেভেলপ করাটা জরুরি। এবং শিখতে থাকেন, বই পড়েন, বই পড়েন, বই পড়েন, বইয়ের কোনো বিকল্প নেই। যত বেশি পড়বেন তত বেশি জানবেন। একটু আগে বললাম, প্রোগ্রামিং জানে আপনি এআই কে ইনস্ট্রাকশন দিবেন, সেটার আউটপুট একরকম। প্রোগ্রামিং না জেনে এআই কে ইনস্ট্রাকশন দিবেন, সেটার আউটপুট আরেক রকম। তো আপনি কোনটা নেবেন এটা আপনার সিদ্ধান্ত। ঠিক স্যার, আছে? হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ প্লিজ। স্যার, মেশিন লার্নিং বেটার হবে নাকি কম্পিটিটিভ প্রোগ্রামিং বেটার হবে? মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং কি পরবর্তীতে থাকবে? হ্যাঁ আচ্ছা, আপনি কমফোর্ট ফিল করছেন কোথায় আমাকে আগে বলেন। আমি সিপিতে। না, আপনি মেশিন লার্নিং এ কমফোর্ট ফিল করার চেষ্টা করছেন নাকি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কমফোর্ট ফিল করার চেষ্টা করছেন? আপনার স্যার, কমফোর্ট জোন কোনটা? স্যার আমি এখনো মেশিন লার্নিং এ যাইনি, আমি সিপি করতেছি, মানে আপনি জাস্ট। এটা ওকে ফাইন। আপনি এটা করে যখন মেশিন লার্নিং করার চেষ্টা করবেন, হ্যাঁ, তখন আপনার যদি কমফোর্ট ফিল হয় যে না আমি বেসিক প্রোগ্রামিং ধরে আগাবো, ঠিক আছে, আপনি বেসিক প্রোগ্রামিং ধরে আগাবেন। কেন? কারণ ওই হার্ডওয়্যার গুলোর অ্যালগোরিদম তৈরি করতে গেলে তো আপনার নলেজটা লাগবে, তাই না? তখন হ্যাঁ, আপনি যখন একটা প্রোগ্রামিং এর উপরে বস হয়ে যাবেন, তখন হ্যাঁ, তো পাবলিক আপনাকে খুঁজবে। আমি শুধু আপনাদেরকে সবাইকে বলি, পাইথনের একটা লাইব্রেরি নিয়ে থাকেন না কেন, পাইথনের একটা লাইব্রেরির উপরেই বস হন। আপনাকে খোঁজ নেওয়ার জন্য বসে আছে। পাইথনের প্রোগ্রামিং বলেনি, ধরেন সাইকিট লার্ন, ঠিক আছে, সাইকিট লার্ন নিয়ে যদি করেন, তারপর টর্চ বলেন, তারপর কি কি বিভিন্ন লাইব্রেরি ফাইল আছে, একটা লাইব্রেরি ফাইলের উপর বস হন, আপনাকে লোক খুঁজতেছে। স্যার, আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে সি শেখানো হচ্ছে, সেকেন্ডে সি প্লাস প্লাস, আবার থার্ডে জাভা। সো আমরা একটা না একটা গ্র্যাব করতে না করতে পরের ল্যাঙ্গুয়েজে শিফট করে ফেলতেছে। সো এই সবকিছু আসলে শিখতে গিয়ে ইউনিভার্সিটির কাজটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটু করে মাখন খাওয়ান, কারণ এটা ডিগ্রির একটা পার্ট। আপনি ইউনিভার্সিটির কাজটা ইউনিভার্সিটির মতো করে যান, আর যে কোনো একটা ট্র্যাক ধরে ফ্রম ভেরি বিগিনিং কাজ করে। আমি আমার এক স্টুডেন্টকে গত 3 বছর আগে বলেছিলাম যে তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ, তুমি তোমার ইউনিভার্সিটি লাইফটা কিন্তু এরকম হবে, তোমার যে কোনো একটা ট্র্যাক ধরে আগাবে। সে এখন থার্ড ইয়ারে পড়ে, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, যেটা
কিছুদিন আগে নাম ছিল বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি মনে হয়, মেবি আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ, গাজীপুরে। ওকে, সে অলরেডি তার 3rd ইয়ার শেষের দিকে সে আমার এই কথার উপর ভিত্তি, আমাদের কিছু শিখায়নি, আমি শুধু তাকে একটা গাইডলাইন করেছি যে তুমি একটা ট্র্যাক ধরে আগাও। সে ডেটা অ্যানালাইসিস ট্র্যাক ধরে আগাইছে। সে 3rd ইয়ারে অলরেডি সে আমেরিকায় রিমোট জব করে 2টা কোম্পানির কনসালটেন্সি করে। এই কথাটাকে আপনারা যদি আদর্শ ধরে করেন, তার মানে এই না আপনি ডেটা অ্যানালিসিস করবেন। এটার কথা মানে এটা, আপনি যে কোনো একটা ট্র্যাক ধরে সামনে এগোতে থাকেন, পিছনে ফিরে তাকাবেন না, আপনার সাকসেস আসবেই। ঠিক জি আছে, স্যার। হতাশ হবেন না, হতাশ হলে শেষ। আর কেউ প্রশ্ন করবেন? স্যার আমি সামহাউ গত ওরিয়েন্টেশন ক্লাস যেটা ছিল সেটা মিস করে ফেলেছি স্যার, সো ওটার কি কোনো রেকর্ড বা কিছু কি পাবো কিনা মানে মেহেদী ভাই যদি একটু অ্যান্সার করেন। ওইটা পরে দেওয়া হবে, আপনাদের ড্যাশবোর্ডে পাবেন ওইটা। ওকে, ফাইন। তো আজকের ক্লাসের রেকর্ডটা কি থাকবে? জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। সবাই ধৈর্য ধরে থাকবেন, শেখার চেষ্টা করবেন, ভালো কিছু করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ রুমন ভাই, আপনাকে অনেক অনেক সুন্দর করে ক্লাসটা পরিচালনা করেছেন, অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীকালকে আপনার সাথে দেখা হবে অন্য সেশন। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর আপনাদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আমি, আপনাদের আজকে ক্লাসটা তো শেষ হলো রোবোটিক্স এর। আগামী নেক্সট আপনাদের ক্লাস হচ্ছে শনিবার দিন, এবং সেটা সাইবার সিকিউরিটি, যেটা আপনাদেরকে বলেছিলাম সাইবার সিকিউরিটি নিয়ে। সো ইন বিটুইন আপনারা সাইবার সিকিউরিটি বইটা একটু, নোটটা একটু দেখে নেবেন। আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হলে সে প্রশ্নগুলো আপনাদের সম্মানিত আমাদের যিনি ক্লাস পরিচালনাকারী হবেন ফাহিম ভাই, ওনার কাছ থেকে আপনাদের জানার সুযোগ হবে। তো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামী শনিবার রাত 9:30টায়। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। শুভরাত্রি। স্যার আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, গুড নাইট। আসসালামু আলাইকুম। আমার একটা কথা ছিল, আমি হচ্ছে যে আমার ড্যাশবোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছি, মানে ড্যাশবোর্ডের ম্যাটেরিয়াল গুলা ঠিক মতো আসছে না। এখানে পেমেন্ট করা হয়েছে কিন্তু এখনো পেমেন্ট ডিউ দেখাচ্ছে। আপনি আপনার তথ্যটা দিয়ে আপনার সাথে কোনো অ্যাম্বাসিডর বা কেউ কি সম্পৃক্ততা আছে আপনার সাথে? আমার ভার্সিটি অ্যাম্বাসেডর যে উনি করে দিয়েছিল, তো উনি আপনাদের সাথে যোগাযোগ করেছে বললো, বাট হচ্ছে আমার এখনো কোনো ম্যাটেরিয়াল কিংবা কোনো কিছু শো করছে না। আমি অ্যাটেন্ডেন্স, আমার একদম ড্যাশবোর্ড একদম ক্লিন, কোনো কিছু নেই। আচ্ছা, ওকে, কোনো অসুবিধা নেই। আপনি একটু কাইন্ডলি আপনার ইয়েকে একটু বলুন, অ্যাম্বাসেডর একটু বলুন ওইটা আবার একটু গ্রুপে দিতে, এবং ওইটা একটু আমাকে বলবেন নিউটন ভাইকে একটু অ্যাটেনশন করে এটা দিতে, আমি এটা দেখবো পার্সোনালি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। টিচার, আমার একটা কথা ছিল, আমি নেটওয়ার্ক ইস্যুর কারণে প্রেজেন্টটা দিতে পারিনি, এটার জন্য কি কোনো সমস্যা হবে? পেমেন্ট না দিলে তো আপনি ড্যাশবোর্ড পাবেন না, ড্যাশবোর্ডে না পেলে তো আপনি আপনার বইগুলো, কন্টেন্ট গুলো, পরীক্ষাগুলো কোনো কিছু করতে পারবেন না। আপনি হয়তো ক্লাস করতে পারছেন পেমেন্ট ছাড়াই, বাট বই বা অন্যান্য অ্যাক্সেস গুলো করতে হলে আপনাকে অবশ্যই পেমেন্ট হ্যাঁ, করে। উনি মনে প্রেজেন্টের কথা বলতেছে, অ্যাটেন্ডেন্স। ও অ্যাটেন্ডেন্স। জি জি জি, আমি তো রেজিস্ট্রেশন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স আজকে আমি বললাম, আপনি আজকে অ্যাটেন্ডেন্স দিতে পারেননি আজকে আপনি? না না, নেটওয়ার্ক ইস্যুর কারণে সমস্যা হয়েছিল আমার আচ্ছা তো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমরা প্রথম কয়েকটা ক্লাস আমরা বুঝতে পারছি এটা একটা নতুন প্ল্যাটফর্ম সবার জন্যই, এবং নানা ইস্যুস তৈরি হচ্ছে। আমরা এখন এটাকে অ্যাটেন্ডেন্স টাইম মুহূর্তে কাউন্ট করছি না। আর অ্যাটেন্ডেন্সের টাইমটা আগে 15 মিনিট ছিল, এখন এটাকে 30 মিনিট করে দেওয়া হয়েছে। সো একটু সময়টা বাড়ানো হয়েছে। যাদের নেটওয়ার্কের ইস্যুস গুলো থাকবে তারা কাইন্ডলি অবশ্যই অ্যাটেন্ডেন্সটাকে দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমরা একটু এক্সপেক্ট করবো আপনাদের কাছে প্রত্যেকেই যেন অ্যাটেন্ডেন্সটা দিতে পারেন। আর অ্যাটেন্ডেন্সটাও বড় ইস্যু, যেটা আপনি ক্লাসটা ঠিক মতো করতে পারছেন না, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, ওইটা একটু প্রায়োরিটির মধ্যে রাখবেন। জি জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, সবাইকে শুভরাত্রি।